আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, তাপের অধিকতম সুপরিবাহী ধাতু হলো, এটা হবে রূপো। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? এটা হবে বিকিরণ পদ্ধতিতে। তাপের একক হলো, এখানে অপশান আমাদের এ হবে, জুল হবে। এটা আছে এসআই একক, তাপের এসআই একক। আর সিজিএস পদ্ধতিতে আমি এখানে লিখে দিচ্ছি, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি ক্যালোরি। এটা তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে। পরেরটা দেখো, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হবে? কমে যাবে। সালফারকে বাতাসে পড়লে পাওয়া যায় SO2, সালফার ডাইঅক্সাইড। দেখো একটা সমীকরণ দিয়েছে, এই বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়ায় কোনটি জারক দ্রব্য? এখানে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, এখানে হবে অপশান ডি আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, যেটা আছে আমরা ভিনিগার হিসেবে চিনি। আর বাদবাকি যে তিনটে আছে NaCl, KOH আর CuSO4, এই তিনটে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরেরটা দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে প্রদত্ত কোনটির সাহায্যে? এটা হবে আয়নের সাহায্যে। বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনটি? অপশান এ আমাদের সঠিক উত্তর হবে, জানালা দরজা বন্ধ ঘরের ভিতর। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগে একটা কী বলেছে দেখো, এক ক্যালোরির সংজ্ঞা দাও। তোমাদের বইয়ের 30 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে কিন্তু 1 ক্যালোরি বলে। পরের প্রশ্ন দেখো, বরফের গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি লেখো। এটা আমি এইখানে লিখে দিচ্ছি, এই উপরটা লিখে দিচ্ছি, Ca+2H2O CaOH whole 2 plus H2। ওটা দেখো, ইলেকট্রন কণার চার্জ কি প্রকারের হয়? এটা হবে নেগেটিভ বা ঋণাত্মক। পরেরটা দেখো, অ্যানোডে কি প্রকারের বিক্রিয়া ঘটে? জারণ। আর ক্যাথোডে হচ্ছে বিজারণ। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? এটা হবে কুপরিবাহী। পরেরটা দেখো, LEDর পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। পরেরটা দেখো, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লেখা। দেখো রায় মার্টিন 91 নম্বর পেজে রয়েছে। এই দেখো, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। যাদের পুরাতন বই কিংবা একদম নতুন বই তাদের কিন্তু 2-1টা পেজ এদিক এদিক থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে, পেয়ে যাবে। পেজ কিন্তু 91 পেজে অনেকে নাও মিলতে পারে, তোমরা খুঁজবে, একটু পেয়ে যাবে। দেখো বাষ্পায়ন তরলের উপরিতল থেকে হয়, তরলের সমগ্র তল থেকে হয়। এখান থেকে তোমরা 3 থেকে 4টে করে নেবে। পরেরটা দেখো, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সি বাড়ানো যাবে? দেখো একটা অঙ্ক দিয়েছে, দেখে নাও। এই দেখো,
দেখো এখানে তাপ 100 ক্যালোরি রয়েছে, ভর কত আছে, জলের ভর হচ্ছে 5 গ্রাম। আর দেখো আপেক্ষিক তাপ কত, আমরা জানি জলের আপেক্ষিক তাপ কিন্তু 1। দেখো দেখো তাপ পেতে গেলে আমাদের কী করতে হবে, দেখো তাপ নির্ণয় করতে গেলে আমাদের করতে হবে, দেখো ভর, আপেক্ষিক তাপ আর উষ্ণতা বৃদ্ধি কতটা সেটা কিন্তু আমাদের গুণ করতে হবে। এবার দেখো তাপ কত 100 দিয়েছে, ভর কত, ভর আছে 5 আর আপেক্ষিক তাপ 1, আর আমাদের এই উষ্ণতা বৃদ্ধি কতটা বাড়াতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাই এখান থেকে এই দুটো লাইন না করে তোমরা এখানে 5, 20, 100 এখানে করে দিতে পারতে, তাহলে 20 ডিগ্রি সি উত্তরে। দেখো এটাও তোমরা করতে পারো। দেখো 20 ডিগ্রি সি এটা আমাদের প্রয়োজনীয় উষ্ণতা বৃদ্ধি করতে হবে এটা। দেখো পরেরটা, তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন কাকে বলে। দেখো 98 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের, দেখে নাও। এই দেখো প্রথমে তাপমোচী দিয়েছে, এই যে রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাকে বলে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। দেখো আরেকটা দিয়েছে কি তাপগ্রাহী, এই দেখো যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন। পরের প্রশ্ন দেখো, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যগুলি লেখো। রায়ন মার্টিন দেখো 249 নম্বর পেজে দেখো রয়েছে, দেখো এখান থেকে তোমরা করবে, এখান থেকে তোমরা 3 থেকে 4টে করলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের বইয়ের 95 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো অনুঘটকের বৈশিষ্ট্য, এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়, অর্থাৎ বিক্রিয়া শেষে নিজে কিন্তু অপরিবর্তিত থাকে। এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ায় বেগ বাড়াতে পারবে, মানে বিক্রিয়া বেগ কমাতেও পারে। দেখো কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না। পরেরটা দেখো, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। 115 তোমাদের বইয়ের 115 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার। দেখো ধাতু নিষ্কাশন, এখান থেকে তোমাদের লিখতে হবে, ধাতুর পরিশোধন আর তড়িৎ লেপ, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো পরের প্রশ্ন, বিভব পার্থক্য কীভাবে বজ্রবিদ্যুৎ সৃষ্টি করে সংক্ষেপে লেখো। দেখো তোমাদের বইয়ের 66 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে তোমাদের নিচের দিকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত মেঘ মাটির কিছুটা কাছে এলে আবেশের ফলে মাটিতে ধনাত্মক আধান জমা হয়, এখান থেকে এটা পড়ে লিখবে। আর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে, দেখো বাড়িতে সবচেয়ে উঁচু স্থানে ধাতুর দণ্ড আটকানো হয় কেন। 167 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। দেখো বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের বা ওই ধাতব দণ্ডের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটাতে বজ্রপাত হলেও বাড়িটার কোনো ক্ষতি হয় না। দেখো পরের প্রশ্ন দেখো, মানবদেহে যে ব্যাকটেরিয়া প্লেগ রোগ সৃষ্টির জন্য দায়ী তা হলো, এখানে হবে অপশান সি হবে আর্সেনিয়া পেস্টিস। দেখো এগুলো একটু দেখো না, এটা ভিব্রিও কলেরি হচ্ছে কলেরা, লিসবেনিয়া ডোনোভানি হচ্ছে কালাজ্বর, আর এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলিস হচ্ছে যক্ষা। পরের প্রশ্ন দেখো, চিনি পাওয়া যায় এমন একটি ফসল হলো, এখানে হবে আখ। একটি মাইনর কার্ভের উদাহরণ হচ্ছে বাটা। পরেরটা দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বসন্ত রোগকে সংক্রামক বলা হয় কেন। তোমাদের বইয়ের 168 নম্বর পেজে দেখো রয়েছে। এই দেখো সংক্রামক মহামারী, এই ধরনের মহামারী সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে কোনো বাহক প্রাণীর মাধ্যমে বা কোনো প্রাণীজ দেহে থেকে সংক্রামিত হতে পারে, সেই জন্য কিন্তু বসন্ত রোগকে সংক্রামক ব্যাধি বলা হয়। দেখো হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া সবগুলোই। পরেরটা দেখো, এনপিকে সার বলতে কী বোঝায়। দেখো তোমাদের বইয়ের 206 নম্বর পেজে রয়েছে। এইখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, এতে থাকে নানা অজৈব লবণ যা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। সার কারখানায় তৈরি হয় অজৈব সার। দেখো অজৈব সার প্রধানত
ধরনের মৌলের ঘাটতি পূরণ করে? নাইট্রোজেন অর্থাৎ N, ফসফরাস মানে P, আর আর পটাশিয়াম মানে K। এই পর্যন্ত লিখলেই হয়, এই পর্যন্ত লিখতে হবে তোমাদেরকে। ওটা দেখো, একটি মাংস উৎপাদনকারী মুরগির জাতের নাম লেখো। এটা হবে আসিল, চিটগাঁও, চিটগাং, ব্রাহ্মা, কোচিন। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। দেখো পরের প্রশ্ন দেখো, বলছে কোভিড-19 কি মহামারী ছিল? হ্যাঁ। দেখো তোমার বক্তব্য কারণ সব বুঝিয়ে দেখো। দেখো এটা হচ্ছে রায়ান মার্টিন 349 নম্বর পেজে তোমরা কিন্তু এটা পাবে। এই যে মহামারী অতিমারী কি, এইটার মধ্যেই তোমরা পেয়ে যাবে। দেখো একটি নির্দিষ্ট সময় কোনো একটি মহামারী যখন একাধিক দেশ অথবা মহাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সেই মহামারীকে অতিমারী বলা হয়। দেখো যেমন দেখো 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান অঞ্চলে কোভিড-19 প্রথম প্রাদুর্ভাব ঘটেছিল। কয়েক মাসের মধ্যে চীনের বাইরে এশিয়া, ইউরোপ, দেখো আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের কিন্তু তথা সারা বিশ্ব ছড়িয়ে পড়েছিল। দেখো এতে প্রায় 70 লক্ষেরও বেশি মানুষ সারা পৃথিবীতে কিন্তু মারা গিয়েছিল। দেখো পাল্টে দিয়েছে, কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরেরটা দেখো, একটি উদাহরণের সাহায্যে কিভাবে শস্য আবর্তন করা হয় তা সংক্ষেপে লেখো। শস্য আবর্তনের গুরুত্ব কী? দেখো দুটো প্রশ্নই দেখো তোমাদের বইয়ে 208 নম্বর পেজে রয়েছে। এই দেখো এই যে শস্যাবর্তন, এখান থেকে তোমাদের কিন্তু এটা লিখতে হবে। আর গুরুত্বটা যেটা রয়েছে দেখো, মাটির পুষ্টি উপাদানগুলো বজায় রাখার জন্য অনেক সময় মাটিতে নানা রকম মিথজীবী অণুজীব মেশানো হয়। এটাই অণুজীব সার। এই সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় আর মাটিকে রন্ধ্রযুক্ত করে বায়ু চলাচল বাড়ায়। এটা কিন্তু শস্য আবর্তনের গুরুত্ব। পরটা দেখো, রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের খুব তাড়াতাড়ি মৃত্যু হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। 3টি কারণসমূহ বক্তব্যগুলির যথার্থতা বুঝিয়ে লেখো। তোমাদের বইয়ে 210 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এখানে 5টা প্রশ্ন দেখো, 5টা তোমাদের পয়েন্ট রয়েছে। দেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে তোমরা 3টে বলেছে, তোমরা 4টে করবে এখান থেকে। এই যে দেখো, রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।